আসসালামু আলাইকুম। বিএনপি উঠছে, মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে। সামনে সারাদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে। তো এক হয়েছে, আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে, বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে 5,000 শ্রমিক নিয়ে এসে ট্রাক ভাড়া করে যশোরের করতে। তো মানুষ একটু বেশি হইল। আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না। উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে। তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে, এরা সবাই ভোট দিবে এটাও না, যাচ্ছে দেখতে তারেক রহমান এসছে বাড়ির কাছে। আবার অনেকে আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি, বাস ফ্রি, বিরিয়ানি টিরানি এগুলো দিলে তো হওয়ার যায়, তো এইভাবে নিয়ে যাচ্ছে। এখন ধরেন যে লোকজন সামনে আছে, বাংলাদেশে কয়দিন আগে কোভিড হইল না? কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজনরে মিরপুর এলাকায়। তো পেটাচ্ছে, এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে পেটানোর, এখানে নিউজ করতে, ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর। ভাই আমারে মারতেছে, ভাই সেনাবাহিনীর লোকজন। হ্যাঁ ওই তো আপনি কি কেন মারছে কেন? বলতেছে বাসায় চলে যেতে বলতেছে, লকডাউন, এই জন্য বাসায় চলে, লকডাউনের সেকেন্ড ডেতে। তো পরে বলতেছে যে তা আপনি আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে আপনি বাইরে কেন? তো সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ, লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে। তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না, এটা বাংলাদেশ। তো এখানে মানুষের পায়ের সাথে পা লাগে মানুষ পড়ে যায়। 2-4 হাজার, 10 হাজার, 1 লাখ মানুষ, এটা বিশাল আকারের কোনো কিছু না, এটা দিয়া জাজ করার কিছু না। এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে। মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এইখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না, এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন। তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান। তো কেমন প্রার্থী চাওয়ার কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকের চাই, খুব যোগ্য লোকের চাই। আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই, দুর্নীতিবাজ না এরকম লোকজনরে চাই, চাঁদাবাজ লোকজনরে চাই না আমরা। এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে। যেই বলবে যে চাঁদাবাজ লোককে চাই না, বুঝবেন যে এটা ভোটটা দাঁড়িপাল্লায় দিবে। এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে, আপনি যদি ওই লোকের বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব, ধানের শীষেই দিব, হ্যাঁ, বা ভোটটা আপনারই দিব, কোনো চাঁদাবাজরে আমরা ভোট দিব না, এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে। কারণ বুঝবে যে বেটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছিস, আবার বলতেছিস যে চাঁদাবাজরে ভোট দিবি না। ওটা আমি তো চাঁদাবাজ, তুই আমাকে ভোট দিবি, আবার বলতেছিস চাঁদাবাজরে দিবি না। আমার চাঁদাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি? কয়েক বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম। সেই ওয়াজের ভেতরে এক হুজুর, মসজিদের ইমাম সাহেব, সে জুমার খুতবা দিচ্ছেন। তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়ে। তো সুদ নিয়ে ওয়াজ করছেন, এই ওয়াজের মাঝখানে সে আবার বলতেছেন যে সুদখোর, তার ইবাদত কবুল হবে না, সে মসজিদে আসলেও লাভ নাই, তার ইবাদত কবুল হবে না। কারণ মসজিদের যে সভাপতি এ তো লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে ওইটা কয় হুজুর বাইরন, তুই বাইরে তো না, তুই বাইরে, নামাজ পড়ানো লাগবে না। মুয়াজ্জিনরে কয় নামাজ পড়াইতে, খুতবা দিতে। হুজুর কি সমস্যা, কি হয়েছে কি? তো আশপাশের লোকজন, আবার অন্য কমিটির লোকজন যারা আছে, এলাকার গণ্যমান্য লোকজন, ভাই কি হয়েছে, ভাই কি সমস্যা কি? বদমাস, আমি মসজিদের সভাপতি, আর বদমাস আমার বিরুদ্ধে ওয়াজ করে। তো ইমাম সাহেব বলে যে, ইমাম সাহেব আসছেন নতুন, বুঝছেন? ইমাম সাহেব বলতেছে যে হুজুর ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, হ্যাঁ, আমি তো আপনার নিয়ে কোনো কিছু। তখন ওই সভাপতি হুজুরের কয় বেটা বদমাস, তুই আমার বোকা ভাবছিস? তুই যে সুদখোরের বিরুদ্ধে বলছিস, তুই আমি বুঝি না এটা আমার নিয়ে বলতেছিস। হুজুর কিন্তু জানে না। তো
হুজুর বলতে, হুজুর এই সভাপতি বলছে, সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি, আরো কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম। এখন এই সুদখোরের কথা বললে সভাপতির যেমন গায়ে লাগে, চাঁদাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পো স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপে যায়। কি রে ভাই সমস্যা কি? টেম্পো স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন? চাঁদাবাজ খেপে যায়, আপনি খেপেন কেন ভাই? আপনি চাঁদাবাজ, আপনি চাঁদা না করে থাকলে আপনি খেপেন কেন? ওরা মনে করে চাঁদাবাজ বলে। মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি এক অণু হাইড্রোজেনের সাথে আপনি 2 অণু অক্সিজেন মিলাইলেন, এটা অটোমেটিক পানি হয়ে যাবে, এটাতে তো আর করার কিছু নাই। এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ। এই যে বুঝার যে জ্ঞানটা বিএনপির হয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ। আপনারা যেমন বুঝছেন, সাধারণ মানুষ, এই দেশের জনগণ, তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ। খালি একটা না, বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে, মানে আমি আমারটা বলি, আমারে ধাক্কাইতেছে, প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান, আমাদের বিরুদ্ধে বলেন। এত ক্ষতি করিনি তো গত 6 বছরে, আপনাদের এত ধাক্কান কেন? তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় দেয় একজন ওয়াহিদুজ্জামান নামে, AKM ওয়াহিদুজ্জামান, সার্চ দিন ফেসবুক গুগলে পাবেন, AKM ওয়াহিদুজ্জামান। এই ব্যক্তি নিজের পরিচয় তিনি প্রফেসর, অধ্যাপক, ভুয়া অধ্যাপক। এই কারণে লেখে না, খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে, প্রফেসরটা আবার লেখে না। কিন্তু মানুষ আবার পরিচয় দেয় সে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলছি, আবার AKM লাগাই নিছে, আবার একটু বেশি ভালো। আবার নামের শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে, অনেকের কাছে আবার অ্যাপোলো হিসেবে বলে। সব বানোয়াট, প্রফেসরও বানোয়াট, অ্যাপোলো বানোয়াট, দুইটাই বানানো। এই বানানো বাটপার এই কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জায়মা রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করছে, মানে তাকে দায়িত্ব দিছে যে ভাই তারেক ভাই তো একটা দায়িত্ব দিছেন, এটা ভালো ছেলে খুঁজে বের করার জন্য, এখন কোথায় পাই, এরকম টাইপের। তো ওই লোক আরেক ছেলের কথা বলছিল, সেখানে বক্তব্য করছে। যাক, তো উনি এত কাছের মানুষ, তো তারেক রহমানের এত কাছের মানুষ, এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা না, কিন্তু তিনি আবার বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে নাকি তথ্যমন্ত্রী হয়ে গেছেন, তথ্যমন্ত্রী উনি মোটামুটি হয়ে গেছেন, এরকম একটা ভাবসাব নিয়ে আছে। যদি উনি এখন আছে হলো USA তে, মালয়েশিয়ায় রিফিউজি হিসাবে ছিল, সেটারে করে তারপরে এখানে আসছে, এখানে উনি রিফিউজি হবে। তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না, এটা মোটামুটি আপনি করে রাখেন। এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও করবে না, ধরলেই পিছমোড়া বান দিয়া তারপরে পাঠাবে। তারপরেও ঝুঁকি নিয়ে সে এখানে আসে, এখনো টেক্সাসে আছে। তো আসে সে এত কিছু দেশি নির্বাচনী RTVর 5% শেয়ার নিয়ে আসে, তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন। এই 2 নাম্বারই করতে যায়, সে মোবাইলে বুস্টিং হাবি যাবে এগুলো করে নানান টাকা পয়সা মারা খাচ্ছে বিএনপির। এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে। আমার বাচ্চাদের, আমার ফেসবুক যখন হইলো তখন লিখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় আসি এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে, এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না। আমি মাত্রা অতিক্রম করছি, এখন আর সে টিকিয়ে রাখবে না। মালয়েশিয়াতে থাকতে 500 রিঙ্গিত মেরে খাইছে একজনের, এটা আরো একদিন ভিডিওতে বলছি, ওই আলোচনা আজকে গেলে লম্বা হয়ে যাবে। তো এই ব্যক্তি আমারে সরাসরি করে, তারেক রহমানের এত ঘনিষ্ঠজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির, আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিছেন, আর আমি সেই দলের হয়ে কাজ করব, সেই দলের পক্ষে কথা বলবো, সেই দলের, মানে আমরা কি করতে পারতাম? ধরেন বাংলাদেশে বিএনপি যাহা, আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে, ভারতের বিষয়টা তো আলাদা, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হইতো না, বাট ধাক্কাচ্ছে। প্লিজ বিএনপি নিয়ে বলেন, বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো এখনো হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হু হু করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। এখন এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিএনপির ব্যাপার, বিএনপি কেমনে চলবে, কি করবে না করবে,
আমাদের কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন, সেটাতে বিএনপির কি হইতে পারে, সামনের ভবিষ্যৎ কি, খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই। ধরেন বাংলাদেশে এতদিন দুইটা দল ছিল, কি কি? বিএনপি, আওয়ামী লীগ। ভারতে দুইটা দল আছে, কংগ্রেস, বিজেপি। তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান। পাশের দেশ কানাডাতে এখানে আছে কি, একটা হলো লিবারেল আর একটা হলো গিয়ে কনজারভেটিভ। লন্ডনে আছে লেবার পার্টি, কনজারভেটিভ। মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি, যেই দেশে আপনি গিয়ে দেখবেন যে দুইটা রাজনৈতিক দল। এর বাইরে হাজার হাজার আছে, ওইটা চীনেও আছে। চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধহয় নির্বাচন হয় না, চীনে বোধহয় একটাই দল, এরা মনে হয় এরাই করে। চীনে নির্বাচন হয়, চীনে বিরোধী দলের অনেক দল এখানে নির্বাচন করে, ওদের নিজেদের দল টল আর কি। হাসিনা যেরকম ডামি নির্বাচন করেছিল এরকম টাইপের নিজেরা বানায়া বুঝায় যেটা নির্বাচন হইলো। কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, দুই দল মিলে টিলে একটা পাতানো নির্বাচন করে। কিন্তু যেটা কম্পিটিশন বলে, পৃথিবীর কোনো দেশে নাই যে তিনটা দল একসাথে যায়। মানে 5-6টা তো পরের কথা, 3 দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনোই চলে না। এখন আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি, ধরেন বিএনপি কি চায়? আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। নিষিদ্ধ আমরাও চাই না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই। আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও ওইটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারে ব্যান করার, বিচার করেন। বিচার হয় না। আজকে এক এসআই দেখলাম এই সাভারের ঘটনা, সে দাপায় কাঁদতেছে। আমার খুব মানে হৃদয় স্পর্শী মনে হয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআর এর মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে ওরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে জজ সাহেবকে বলবো আল্লাহর হস্তে জাউরমি করেন না। আপনাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা ঠিক মতো পালন করেন। নাহলে আপনাদের মতো এরকম কত বিচারকরে দেখলাম এই গাজীপুরে ওই আগার গায়ের বৃদ্ধাশ্রমে এরকম করে কুত্তে থাকে, বুঝছেন? তো কোতাকুতি করার আগে ভালো হয়ে যায়, আল্লাহ ভালো কিছু করবে। যাই হোক, এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে। ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে। মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে। জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই, আপনারা আন্দোলন করেন নাই, বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে, কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই, আপনার দল আন্দোলন করে নাই। আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। তারেক রহমান হয়তো ছিল, বিএনপির মানুষ হয়তো ছিল, কিন্তু ফখরুল ছিল না। তো তারা আজকে সরাসরি ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জ্বলে। তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা, তারপরও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন ন্যায়ের পক্ষে ভোট চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো 15 বছর থাকবে। আরে বেটা, এখানে জুলাই সনদটা যদি পাশ হয়, একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা, এবার যদি মনে করেন ক্ষমতায় আসো, আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয়, আসো, তারপরে পরপর 2 বার থাকবে, আরো পরের বারও আসবে? সময় দেন। এবার যদি মনে করেন আসলো, মাঝখানে আরেকটা দল আসবে, পরের বার জামাত আসলে তারপরে আবার আপনারা আসেন। তো 15 বছর। তারেক রহমানের এখন বয়স কত হিসাব করছেন? তারেক রহমান তো এমনিতেই 10 বছরের বেশি পাবে না। যদি 2-3টা নির্বাচন হয় 15 বছর যাবে। তো তারেক রহমানের মেয়ে আছে না, সেও তো রাজনীতির মাঠে আছে, সমস্যা কোথায়? সে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানের মেয়ের মেয়ে হবে, সমস্যা নাই। আপনি 10 বছরের বেশি হইতে হবে কেন? তারেক রহমানের ওয়াইফ আছে, সে হইতে পারে, তার আরেক ভাইয়ের বউ আছে, সে হইতে পারে। ওনাদের 10 বছর এটা হবে না, আনলিমিটেড সময়। হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এরকম একটা পরিস্থিতি তৈরি।
করবে না। তারপরে ওই হায়ানে সনদের এগুলি আপনারা সবাই জানেন, না জানলে এগুলো দেখে নিয়েন, সরকারের ইয়েতে আছে। তো এগুলো সব কিছুতে তাদের না, সবচাইতে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে, তারা তাদের ভাই ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে। এগুলি আমরা দেখব। জামাতের আমির শফিকুর রহমান 2 দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিক ভাই আপনার উপরে, আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটারে বলেছেন আপনি মাফ করে দিলেন। আমি বিচার চাই, বিচার করতে হবে। এই হ্যাক, এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল, এই ওয়াহিদুজ্জামান এটারে নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই লোকরে দিয়ে, এই লোক এখন বলির পাঠা হয়েছে। যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে, তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে। সে লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে, তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে করেছে। তো এই সে লোক ভয় দিয়েছে, সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে দিয়েছে, তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে, অথচ তাকে ধরা হচ্ছে না। শফিক ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো। যাই হোক, উনি খুব সহজ সরল মানুষ, এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে। সেই সন্তোষ শর্মারে নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এইবার। তো কিছু বলি নাই কেন জানেন? এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে, এগুলি আর কোনো ব্যাপার না। তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটখাটো কিছু দেখলেও, এখন আর গায়ে অত বেশি লাগে না। কিন্তু যে ওপেনে নেকেড আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন, এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে, আপনার মাও দেখে গিয়েছে, আপনিও দেখবেন। আপনার বাবা 1981 সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক 17 দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল। সবকিছুর সাথে উদারতা দেখাইতে নেই, বাঘেরে আপনি উদার করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন, বা আপনি নিজে বেড নিয়ে যায় বাঘের ইতে ঘুমাইলেন, আপনার খাবে। আপনি সাপ আইনা ঘরের মধ্যে আপনার লেপের ভিতর ঢুকায় তারা উদারতা দেখাইলেন, কামড় দিবে আপনারে। আপনি হাসিনাকে নিয়ে আসলেন, আমরা বহুদলীয় গণতন্ত্র করব, ওরা তারপরে নিয়ে আসলেন। হাসিনা কি জিনিস 17 দিনের মাথায় দেখাই দিছে। এই সজীব ওয়াজেদ জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে এই জাহাঙ্গীর গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আইল্যান্ডের মধ্যে মেরে দেয়। তারে পুলিশ চেয়েছে, তখন এই গুলশানের আপনার একজন ডিসি ছিল, তো সে আপনার চেয়েছিল যে এর করতে, আটক করেছিল, পুলিশ আটক করেছিল রাতের বেলা। তারপরে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা ফোন করে বলেছে, তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে করেছে ওনার লোক দিয়ে, যে আমরা এই পারিবারিক নোংরাগুলো নিয়ে টানতে চাই না। আপনার ছেলে যদি আটক হইতো এইভাবে, তাহলে হাসিনা ঠিকই ওই দিন সব মিডিয়ারে ডেকে ওটারে নিয়ে নিউজ করাইতো, ছবি টবি ভিডিও টিডিও করায়। আপনি করেন নাই। অতএব হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা বারবার বলেছে। ওই যে রেজ্জাকুল হায়দার তখনকার ডিজিএফআর মহাপরিচালক, তিনি বলেছেন যে ম্যাডাম হাসিনাকে আটক করতে হবে, কারণ সেই কনস্পাইরেসির সাথে জড়িত। পুরো নাটক এই রেজ্জাকুল হায়দার, তারপরে তখনকার এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর রহিম, ওনারা বুঝে গিয়েছিলেন, ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে, করে তারপরে বিষয়গুলি করতে। খালেদা জি বলছে না, দরকার নাই, এটা নিয়ে খামাখা আমরা ঝামেলায় যেতে চাই না, ও যা করছে। এত উদারতা দেখানো ভালো না। এবার আপনার অবস্থাটা যেটা হবে, সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না, আপনার মাকে তো যে নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, স্লো পয়জনিং করেছে, যা যা করেছে এটা তো দেখলেনি। আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে হবে সেটা না, আপনার এই দল থাকবে না। বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে, কিভাবে করবে হবে না আপনারা বলি। ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত, জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে, বামেদের একটা দর্শন আছে, আওয়ামী লীগের একটা দর্শন আছে। আমাদের গেল 54 বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটেন বাই আওয়ামী লীগ, রিটেন বাই ইন্ডিয়া। এটার প্ল্যানিং, এটার এডিটিং যা যা আছে সবকিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে। বিএনপি একবার ক্ষমতায় এসেছিল 91-এ, তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত।
বিএনপি যায় নাই সেই রাস্তায়। বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারে নাই, ঠিক মতো বলেও নাই। এবার এসে বলা শুরু করেছিল, এই গত 5-7 বছর 10 বছর ধরে বলা শুরু করেছিল। ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছে একটা দল, আপনি সেই ইতিহাসে এত সহজে বুঝাইতে পারবেন না। তো হাসিনা এসে কি করলো, সেই ইতিহাসটা বানালো জিয়াউর রহমান হলো গিয়া রাজাকার। মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নাই সেটা না, ঘোষণা করেছে করেনি সেটা না, জিয়াউর রহমানরে বানাইলো রাজাকার। কিন্তু বিএনপি যে 91 থেকে 96 সরকার করলো, সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো। তারপরে এমনকি 2001 থেকে 6 এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে করে নাই। এখন যে নির্বাচন হচ্ছে, বিএনপি একবারও বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলেই মারা গিয়েছে আমরা এটা জানতে চাই, কোন নারী রেপ হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই, এই রাজাকারের সংখ্যা কত, কারা রাজাকার, আসলে রাজাকার কি হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধের সংখ্যা কত, এই জিনিসগুলো জানতে বলে না। এখন জামাত তো বলবে না, জামাতটা আবার আপনারা বলবেন যে ভাই জামাত বলে না কেন, জামাত তো বলবেন, জামাত বললেই সমস্যা। জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। জামাত হলো গিয়া এই জায়গায় জামাত অচ্যুত একদম। কারণ কি, 2 দিন আগে জামাতের আমির তিনি বললেন যে প্রথম স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন এই ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তো উনি ঘোষণাটা দিয়েছেন, এটা বলার পরে অনেকেই হাসাহাসি করেছে না যে জামাতের আমির এটা কি বললো। হয়তো অনেকে জামাতের আমিরকে যারা পছন্দ করেন তারাও মনে হয় বলতে পারেন যে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে এই কথাটা বললো, এটা ওনার কথা না। আমার সাথে সব শেষ কর্নেল অলি স্যারের দেখা হয়েছে এইখানে। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার এই বিষয়টা নিয়ে, না উনি বলছিলেন, আমি একা শুনি না, আমি শুনেছি ওনার হোটেল দেখা করতে গিয়েছে, এখানকার বিএনপির কিছু লোকজন ছিল, তারপর কনক ভাই ছিল, উনি এই গল্পটা ওইখানে বলছিলেন যে কিভাবে উনি ঘোষণাটা জিয়াউর রহমানকে দিয়ে দেয়ালেন। প্রথমে উনি করেছিলেন, তারপরে যেহেতু চট্টগ্রামে ওনার বাড়ি, চট্টগ্রামের লোকজন সবাই মিলে বললেন আপনি দেন, তখন উনি করার পরে তারপরে উনি আবার চিন্তা করলেন যে না এটা আমার মনে হয় আমার অফিসে যেহেতু জিয়াউর রহমান এখানে আছেন, সো তাকে দিয়ে আমরা একটা করলে এটা আরো বেশি হবে, মানে সারা দেশে এটা ছড়িয়ে। 25শে মার্চ ঢাকা শহর তো ফাঁকা, 26শে মার্চ ঢাকা শহর কিছুই নেই, কোনো রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ, কোনো কর্মসূচি, কোনো পরিকল্পনা কিছুই নেই। যে শেখ মুজিবুর রহমানকে বলেছে যে আপনি একটা রেকর্ড দেন, আমরা অডিও টডিও সব নিয়ে গিয়েছে, সে রেকর্ড দিবে না। পরে বলছে যে ঠিক আছে আপনি একটা সাইন করেন, সাইনটা না, এই সাইন থাকলে পাকিস্তান তো আমাকে পরে করবে, আমার বিচার করবে। এটা আমাদের কথা না ভাই, আমি যা বললাম কোট আনকোট কথা বললাম। আপনি তাজউদ্দিন আহমেদের বই পড়েন, এই নেতা ও পিতা ওই বই পড়লে ওইখানে আছে এগুলো সবকিছু, যে কিভাবে শেখ মুজিব 25শে মার্চের এগুলিতে করতে চান, সে নিজে 27 তারিখে হরতাল ডেকে তিনি চলে গিয়েছেন আর্মিদের সাথে। তো তিনি অপেক্ষা করছিলেন আর্মিরা আসবে, এটা অপেক্ষা করছিলেন। তো সেটাকে মানে বানানো হয়েছে যে শেখ মুজিবের পরে শেখ মুজিবকে জাতির পিতা মিতা বানাই করে ফেলা হইলো। তো ঘটনা যা ঘটছিল চিটাগাঙে, কর্নেল অলি তখন ঘোষণা দিতেছে, এরপর কর্নেল অলি নিজেই এটা করেছেন এবং সেগুলো সেই খাতা কলম আমার ফেসবুক পেজে, আমি নতুন একটা ফেসবুক পেজ ভেরিফাই করেছি, সেটাতে আপনারা দেখেন, ওইখানে আমি এই ডকুমেন্টটা দিয়েছি। তো এটা তো উনি বলেন নাই, এটা কর্নেল অলি বলেছেন, যেখানে জামাত ইসলাম এই ইতিহাস নিয়ে কিচ্ছু বলতে পারবে না, জামাত ইসলামের কোনো রাইট নেই। এমনকি আপনারা অনেকেই জানেন যে গোলাম আজম তিনি কিন্তু ভাষা সৈনিক ছিলেন, 68-69 পর্যন্ত কিন্তু জামাত আপনার এই বিভিন্ন বাংলাদেশি যেসব দলগুলো ন্যাপ ট্যাপ এরা যারা ছিল এদের সাথে ছিল, পাকিস্তানের বিরুদ্ধেই তারা ফাইট করেছে। কিন্তু 69-এর পরে এসে তারা আস্তে আস্তে বুঝলো যে না এখানে তো ইন্ডিয়ার কনস্পিরেসি চলছে, তখন তারা আপনার করলো কি এই করে ফেললো, এখান থেকে সরে গেল। এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন এই যে ইতিহাসটা আপনারা করেন নাই, এখন যদি আইসা হঠাৎ করে করতে চান, কতটুকু পারবেন জানি না, করবেন কিনা সেটাও এখনো বলেন না। আপনারা এইটারে বিক্রি করে তারপরে করতে চান। এখন আপনি যদি এখন যেভাবে বিক্রি করছেন এইভাবে করলে ওকে ঠিক আছে, আপনার এখনো পর্যন্ত জামাত ইসলাম তো আপনার কাছ থেকে মুক্তিযোদ্ধা নিয়ে নিতে পারবে না। বাট যদি আওয়ামী লীগ আসে, আপনি আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযোদ্ধা কেমনে নেবেন? মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের, তারা এইভাবেই বানিয়েছে। শেখ মুজিব ঘোষণা দিয়েছে পাকিস্তানের বসে সে পুরো যুদ্ধ পরিচালনা করেছে, আওয়ামী লীগের লোকজনই সব স্বাধীন করেছে।
এরাই আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে। একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ, সে মন্ত্রীটাও মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এরকম এক ইতিহাস হাসিনা বাংলাদেশে তৈরি করে গিয়েছে। এই প্রজন্মকে মানে আমি পিনাকি দাদা যদি নাকি না থাকতো, ধরেন দুনিয়া আমাদের মধ্যে দুইটা মানুষ অধম নাই, না থাকলে জীবনে কোনদিন শেখ মুজিবরে নিয়ে এখন যেটুক বলে না, এই ইতিহাস নিয়ে এই যে 16 ডিসেম্বরের হিসাব চায় মানুষ, জাতীয় সঙ্গীতের হিসাব চায়, আমরা দুইটা মানুষ না থাকলে এইটুকু কেউ বলতো না। তো তারপরেও এই প্রজন্ম কিছুটা এখন হয়েছে, 71 দিয়ে তারা খায় না এখন আর। এখন আপনারা 71-এ তারপরেও নিয়ে বাণিজ্য করতে পারতেন, কিন্তু যদি আওয়ামী লীগকে আপনি ব্যাক করান, 71 আওয়ামী লীগের, আপনার এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে আপনি খুবই একটা লিবারেল একটা মানে ডেমোক্রেটিক একটা পার্টি এবং বামপন্থী একটা পার্টি, এরকম একটা ভাব ধরে ঘুরছেন। আসলে কি বিএনপি বামপন্থী? বিএনপি যে করে, বিএনপি যারা করে, এবার আমি প্রিটি শিওর যে এরা মানে 90% এরা জানেও না যে জিয়াউর রহমানের আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ এইটা মানেটা কি 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 বলেছিল, কি বুঝাইতে চেয়েছিল সে। ভাই বাংলাদেশি, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি, এটা জিয়াউর রহমান করে গিয়েছে। এটা মানে কি জিজ্ঞেস করেন, এটা পড়েন যে এটা কি বাংলাদেশি মানে কি। তো আপনি ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করবেন, আবার বলবেন আমি হলাম গিয়ে বাম দল, আমি সেকুলার দল, আমার কোনো নাই, আমি ডানপন্থী না, এটা বলবেন, এটা বলে আপনি রাজনীতি করবেন। এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এটা আপনার রাজনীতি না। এখন আপনি যখন এটা হইতে যাবেন, তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন, আওয়ামী লীগকে ডেকে এনে আপনার দলে, আপনি আর আওয়ামী লীগ ভাই ভাই, আপনারা আমাদের লোক, আপনাদের মামলা আমরা কিছু রাখবো না, সব আসেন রাজনীতি করেন আমাদের সাথে। তাইলে আজ থেকে মনে করেন 5 বছর আপনি ক্ষমতায় থাকলেন, ধরেন 12 তারিখে ক্ষমতায় আসলেন, আসার পরে আপনি 5 বছর থাকলেন। এই 5 বছরে আপনারা যে কি করবেন এটা তো আমরা জানি, আমরা দেখেছি না এর আগে, এত অস্বীকার করার কিছু নেই। ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ, তারেক রহমান জীবন দিয়ে দিলেও পারবে, মানে সব চোর বাটপার ঋণ খেলাপি চাঁদাবাজ বহিষ্কৃত নেতাটাতে এগুলো সব আপনার দলে। এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত এগুলো আবার ওই যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, তো স্বতন্ত্র ওই লোকটা তো আপনার পাশ করে আসবে, এর মধ্যে কয়েকজন আপনি যে সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন, আমি গ্যারান্টি দিলাম। বিএনপি পাশ করলে এদেরকে নিয়ে আসবে, আবার যে কজন পাশ করেছে এদেরকে সংসদে নিয়ে আসবে, বহিষ্কার টহিষ্কার আদেশ সবকিছু বাতিল হয়ে যাবে। আর কিছু জায়গায় খুব টেকনিক্যালি, যেমন নুরুর এখানে আমি জানি, আমি একদম খুবই মানে সুনির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে তুমি দাঁড়াও পাশ করে তারপরে আসো, নুরুরে এমনি দিলাম একটা, তো লেমন চোজ দিয়ে তারপরে নুরুরে বসায় রাখছে ওইখানে, আর হাসান মামুন করে। নুরু আবার মাঝখানে জামাতের সাথে খুব গুনগুন করছে, জামাতের জোটে যোগ দেয়, জামাত তারা নেয় নাই। তো এরকম কিছু জায়গায় আছে ওই ওরা জোটের ওদেরকে দিয়েছে ওইখানে, বাট একজন বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিয়েছে, বিদ্রোহী প্রার্থীকে গোপনে করেছে তুমি চালাও, জিতে আসো আবার আমাদের সাথে নিয়ে নিব। তো ওই চোর এগুলোতে সব চাঁদাবাজের ইয়েতে বহিষ্কৃত, তো বহিষ্কৃতগুলো আবার আসবে না এদের দলে, এগুলো নিয়ে আসবে। তার উপরে আরো নানান চারিদিকে যা 1.5 বছরে করেছে, এখনো যা করছে তা তো করছেই। তো আপনারা সামনের 5 বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি, বাংলাদেশের মানুষ সবাই দেখছে। ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো নাই, কোনো অভিজ্ঞতা নাই। জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, এটা পার্শিয়ালি ট্রু, তাদের দুইজন ছিল যেহেতু, এটা পার্শিয়ালি এটা ট্রু, কিন্তু এটা আবার মাথায় রাখেন জামাতের কিন্তু আবার আপনাদের মতো চুরি করার এই অভিজ্ঞতাও নাই। আপনাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা আছে। আপনাদের অভিজ্ঞতা আছে মানুষের বিদ্যুৎ না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর, সারের জন্য মানুষের বুকে গুলি করার, আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স। সো এই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে না এনে মানুষ, আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই, যারা অন্তত চুরি করবে না, এইটুকু বুঝে যে এই লোকগুলি চুরি করবে না, ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতায় নিয়ে আসতে পারে। তো সেই হিসেবে আপনারা এই 5 বছরে কি করবেন সেটা জানি। 5 বছর পরে তো আপনারা ভোট দিবেন, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো 5 বছর পরে আপনি এই 5 বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে, আনার পরে এই আওয়ামী লীগ তো আপনার ভেতরে ঢুকবে। আপনি কয়দিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে
তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন টোন দিয়ে, এরপরে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করবে, করে তারপরে আপনার দলের ভেতরে মোটামুটি আওয়ামী লীগের একটা আদর্শ, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের টাকা পয়সা, আওয়ামী লীগ দিয়ে পুরো আপনার দলটা চলবে, মাঝখানে থাকবেন খালি আপনি। আপনারও হয়তো বা একদিন দেখা যাবে যে বেশি ভালো না লাগলে আপনার আব্বার মতো ওরকম কিছু একটা করে ফেলবে, কিছু করার থাকবে না, আপনি করবেন কি? সো তখন কি হবে, জিয়া পরিবারে আপনি যদি নেতৃত্ব দিতে না পারেন, তা আপনার দলটা হয়ে যাবে আওয়ামী লীগ। কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন, আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নেই। আপনার উপরে যে কটা আছে, খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে, মানে বিএনপির দলটার জন্য বিশ্বাস করেন, এই মুয়াজ্জেম হোসেন আলাল ভাইকে মনোনয়ন দেয়নি, এই যে হাবিবুর নবী খান সোহেল ভাই, তারও নাকি মনোনয়ন দেয়নি, ইসাক এই যে ঢাকাতে, ভাই ইসাকের নাম মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছেন, জানেন না এরকম কেউ নাই। এই ইসাক সরকারকে এত নির্যাতন, পুরো পরিবারের মানুষকে নির্যাতন, লোকটার মনোনয়ন দেয়নি। অথচ চোর বাটপার মির্জা আব্বাসের মতো স্বীকৃত চাঁদাবাজ তারা আপনার মনোনয়ন দিয়েছে, এত মানে অভিযোগ তাদের বিরুদ্ধে, তারপরে মনোনয়ন দিয়েছে। আমার চুয়াডাঙ্গা একে শরীফ ধর্ষণের অভিযোগ, যত ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি, শয়তানি যা যা, চরমপন্থী নেতা সে, আমার এলাকায় চরমপন্থী ছিল সে, খোঁজ নিয়েন, সেই লোকটাকে দিয়েছে, আমি বলার পরেও দিয়েছে। তো এই যে এইসব লোকজন দিয়ে আপনি রাজনীতি করে তারপরে যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ক্ষমতায় এসে তারপরে দেশ বিশাল আকারে ভালো চালাবেন এবং পরের বার আবার আপনাদেরকে মানুষ ভোট দিবে, এই স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই স্বপ্নটা অবশেষে স্বপ্ন দোষ হয়ে যাবে। সো আমি যেটা মনে করি, বিএনপি যেই পথে হাঁটছে, তারা আওয়ামী লীগের সাথে মার্চ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যেটা মূল বলতে চাচ্ছি, বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ আর বিএনপি আপনারা, মানে আমি মনে করি যে এবার জামাত ইসলাম বোধহয় ক্ষমতায় আসবে। চারিদিকে মানুষজনের ভেতরে যে পরিমাণে বক্তব্য, এই যে প্রথমে শুরুতে যেটা বললাম যে মানুষের বক্তব্য শুনলেই বোঝা যায় ভোট কারে দিবে, ভাই আমরা চান্দাবাজ কোনো কারণে ভোট দিব না। তো এইটা শুনলে তো মির্জা আব্বাস লাভ দিয়ে উঠবে, কিরে আমার নাম ধরলো কেন, অবস্থাটা এটা না। তো এই যে মানুষগুলো বক্তব্য দেয়, শুনলে চোখের দিকে তাকাইলে বুঝবেন যে মানুষের ভাষাটা কি। এটা আমার বিশ্বাস, তারা তো অভিজ্ঞ, এর আগে হয়তো রাজনীতি করেছে, কয়েকবার ভোট করেছে, কেউ কেউ এমপিও ছিল বিএনপি যারা, ওরা কিন্তু মানুষের চোখের দিকে তাকাইলে বুঝতে পারে। উপরে উপরে যত কিছু বলুক, বিএনপির ভেতরে পাগল হয়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে এই মহাখালী ডিওএইচএস এর ভেতরে আরেক নতুন হাওয়া ভবন বসিয়ে, দুমায়া টাকা খরচ করছে, তাও সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজন পায় না। ফ্যামিলি কার্ডে কেউ কয় 50 বছর, কেউ কয় দেওয়া হবে, ওই ফ্যামিলি কার্ড নিয়ে এটিএম মেশিনে ঢুকাইলে টাকা বের হবে, কেউ বলে ওইটা দিয়া বলে হাসপাতালে গিয়ে করার, কেউ কয় যে আপনি বাজারে যাবেন আলু কিনবেন 3 কেজি, আপনার কাছে দাম রাখবে 1.5 কেজির, 1.5 কেজি রাখবে না, ওই কার্ড দেখলেই রাখবে না। নানান ধরনের, মুদির দোকানে গেলে বলে চা পান বিড়ি যা আছে সব বলে ফ্রি। এগুলো করে তারপরে মানুষকে বেকুব বানানোর চেষ্টা করে যাচ্ছে। এগুলো করে কিছু করা যাবে না, কিন্তু যেটা হবে, যেটা বললাম, বাংলাদেশে দল থাকবে 2টা। জামাত ইসলামকে আপনি বাংলাদেশ থেকে আর সরাইতে পারবেন না। বাংলাদেশের আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে যতই হাসি ঠাট্টা যাই করে জামাতকে নিয়ে কথাবার্তা বলেন, জামাত ইসলামের যে ত্যাগ এই গেল 15 বছরে, তার 100 ভাগের 1 ভাগও বিএনপির লোকজনের উপর দেওয়া যায় না। জামাতের কোনো নেতা ওই ঢাকা ব্যাংক খুইলা ব্যবসা চালাইতে পারে না। বিএনপির বহু নেতা আছে ব্যবসা চালিয়েছে, জেলখানায় গিয়েছে, সোনারগাঁয়ে গিয়েছিল রাতে, আমরা জানি জেলখানায়, এরকম নেতা আছে। এই মির্জা ফখরুল নিজে, আমানুল্লাহ আমান নিজে, গয়েশ্বরচন্দ্র রায় 5 স্টার হোটেলে যায় থাকে, এটা আমরা জানি ভাই। তো তখন তো বিএনপির নিজের কলিজা মনে করতাম, বিএনপির একটা ছেলেরে কোথাও মারলে আমার নিজের শরীরের মধ্যে কষ্ট হইতো। তো তখন যেখানে এগুলি তো আর কিছু বলি নাই, চলতেছে চলুক। তো এই বিএনপির চাইতে এরা অনেক কষ্ট করেছে, জামাত ইসলাম অনেক রক্ত, আল্লাহ তার 11টা মানুষের জীবন আল্লাহ স্যাক্রিফাইস করিয়েছেন এই দলটাকে দিয়ে। আমার বিশ্বাস সেই ফল তারা পাবে,
এবং পাচ্ছে এখন এই মুহূর্তে যে বিএনপির যে কম্পন তৈরি হয়েছে, এটা সেই 11 জন মানুষের যেই ত্যাগ, 11 জন না, অন্তত 1100 মানুষ তাদের জীবন দিয়েছে এই গেল 15 বছরে। এখন এই দলটা আপনি এত কষ্টের মাঝখানেও, এখন বলে গুপ্ত টুপ্ত অনেক কিছু বল না, ওরা গুপ্ত থাইকা ঢাকা ব্যাংক খুলে ব্যবসা করে নাই, ওরা আওয়ামী লীগের সাথে ব্যবসা করে নাই, ওরা টিকে থেকে এই সরকারের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হওয়া দরকার, যখন সবল দেওয়ার সময় এসেছে তখন ঠিকই সবল দিয়েছে। এরাই করেছে এই পুরো সংগঠিত করার। আজকে অনেকেই বড় বড় করা হয়, আপনার কি যেন মাস্টার মাইন্ড টাইম অনেকের বানায়, এই জামাত শিবিরের এরাই করেছে এগুলোর শুরুটা। এবং এই সাদিকের যে অবদান, সাদিককে নিয়ে কথাবার্তা বলে, সাদিকের যে অবদান, এগুলি এই যারা আছে সমন্বয়ের কাছে, এদের কাছে জিজ্ঞেস করেন সাদিকের কি অবদান এখানে। তো জামাত ইসলামকে এত চাপ দিয়ে আপনি শেষ করতে পারেন নাই। এখন আওয়ামী লীগ সবচাইতে বড় ক্ষতি করে সবচেয়ে বড় উপকার যেটা করে দিয়ে গিয়েছে, আপনি তো যুদ্ধাপরাধীদের বিচার করে গিয়েছেন। তারা যুদ্ধাপরাধী ছিল না ছিল সেটা আল্লাহ জানেন, মানুষ জানে, সবাই জানে এখন। কিন্তু মানুষগুলোকে আপনি ঠান্ডা মাথায় বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শেষ করেছেন। এই মানুষগুলোকে মারার পরে কি হয়েছে, এখন তো আপনি জামাতের কারণে বিচার করতে পারবেন না, বিচার তো শেষ। এক মুরগি আপনি কয়বার জবাই করবেন? সো যেহেতু বিচার শেষ, এখন 71-এর খানা শেষ, এখন ওরা আপনি কি দিয়ে কিছু করতে পারবেন? ওরা এমনি মেরে ফেলতে পারবেন, এমনি আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু ওরা আপনি আইনগতভাবে, ও তো চাঁদাবাজি করে না ভাই, ও তো কোনো মেয়ের ধর্ষণ করতে যায় না, ও তো কারো বাড়িতে চুরি করে না। সো ওরা আপনি ধরবেন কি? ধরতে তো পারবেন না। ও তো এখন প্রকাশ্যে রাজনীতি করবে। জামাত ইসলাম যদি সবচাইতে নিম্ন স্তরেও যদি যায় এই মুহূর্তে, তাহলে এবার প্রধান বিরোধী দল হবে। তো প্রধান বিরোধী দলে আপনি কি করবেন? তারা পরের 5 বছর আপনারা এইটা চিন্তা করে আপনার ঘুম হবে না যে 5 বছর পরে তো জামাত আসবে, আপনি জানেন আপনি চুরি করবেন। তো জামাত ইসলাম ক্ষমতায় আসতেছে, সেই কারণে আপনি এর আতঙ্কে থাকবেন, এইটার আপনি সরাইতে পারবেন না। এখন ডিসিশন নিতে হবে ভাই, আপনি থাকবেন বিরোধী দলে বা আপনি সরকারি দলে থাকবেন, না আওয়ামী লীগকে আনবেন। আমি জামাতকে বলেছি যে আওয়ামী লীগকে যদি ওরা আনতে চায়, এবার যদি নির্বাচনে আসতে দিতে চায়, আপনারা বেশি পারাপারি করেন না, আওয়ামী লীগকে আসতে দেন। আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ করে, আওয়ামী লীগ আপনারা ভোট দিবে না, আওয়ামী লীগ ওরে ভোট দিতে যাইতে পারে। সো ওরা এই চালাকি করে ভোটগুলো নিচ্ছে না, এরা যাতে আওয়ামী লীগ ভোটে দাঁড়াইলে আরো ভালো হইতো। আমি কিন্তু এই কথা আরো 2-3 মাস আগে বলেছি জামাতকে যে ওদেরকে আসতে দেন, তো ওরা আসলে আরো ভালো হইতো। দুই দল মিলে ওইদিকেই করতো, জামাত ইসলামের জিততে আরো ইজি হইতো। যদিও আওয়ামী লীগ এবং হিন্দু তারা দেখেছেন যে আপনাদের উপরে, সাধারণ কর্মী যারা আছেন তারা দেখেছেন যে বিএনপির লোকজন আপনাদের উপরে সাথে কি ব্যবহার করেছে। তারা টাকা হইলে সবকিছু মিটমাট, টাকা না দিলে যত সমস্যা। এদের দেশপ্রেম টেশপ্রেম কোনো কিছু নাই, বা আওয়ামী লীগ এতদিন অত্যাচার করেছে এটাও না, টাকা দিবি, টাকা দিলে সব ঠিক। এইভাবেই তারা চলেছে। এখন এটা করে আপনারা আওয়ামী লীগের সাথে যদি এইভাবে চলতে চান তাহলে চলবেন, আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা চলতে হবে। আপনি শুধু 71 দিয়ে আপনি বাঁচতে পারবেন না, আপনার 71 আপনার প্রোডাক্ট না। আপনি 71 এখন বেচতে চাচ্ছেন, এটা 71 আওয়ামী লীগ অলরেডি বিক্রি করে দিয়েছে, এটা তাদের প্রোডাক্ট। সো আপনার 71 দিয়ে আসার সুযোগ নেই, যেইটা দিয়ে আসার সুযোগ ছিল সেটা আপনি ব্যবহার করেননি। তারেক রহমান দেশে এসে যেটা করতে পারতো, আমার দলে এতদিন যে যা করেছো, আর কোনো ধরনের কোনো কিছু চলবে না, আমার দেশের এটা করব কি এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর একটা কিছু দাঁড় করাইতে পারতেন, সেটা না করা এসে দিয়েছেন ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড হাসিনা দিয়ে গিয়েছে আরো কয়েক বছর আগে, তত্ত্বাবধায়ক সরকারও দিয়েছে। এখন এগুলো মানে কার বুদ্ধিতে কারা প্ল্যানিং করে কি করে সেটা তারাই জানে, আল্লাহই জানেন। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই সবশেষ কে থাকবেন, আওয়ামী লীগ থাকবে না আপনারা থাকবেন, এটা চিন্তা করেন। জামাত ইসলাম বাংলাদেশে থাকবেই, জামাত ইসলাম আপনি সরাইতে পারবেন। মনে করেন জামাত ইসলামরে এমন পরিস্থিতি তৈরি করলেন জামাত ইসলাম নাই, 10 বছর পরে যায় শুনবেন আপনার দলের প্রধান জামাত ইসলামের এক লোক, আপনার পুরো বিএনপি জামাত গিলে ফেলবে। জামাতের কৌশল, জামাতের ডিসিপ্লিন, জামাতের দলের প্রতি যে ডেডিকেশন, এটা আপনার দলের লোকজনের নাই। এই যে শিবিরের মিছিলটা হইল, আমি তাকায় দেখলাম যে কি সুন্দর লাইন ধরে দাঁড়ায় আছে, কেউ কারোর ধাক্কা দেয় না, কেউ কারোর সাথে করে না,
তো আপনাদের একটা মিটিং মিছিল হইলে ধাক্কা ধাক্কি করে প্যান্ট ট্যান্ট খুলে ফেলে, মহিলাদের কাপড় চোপড় খুলে ন্যাংটা বানায় ফেলে, কি এক অবস্থা। ওই দিন ইশরাক ভাইরে দেখলাম, ইশরাক ভাই একটা নেতা, তারা যাইতে দেয় না, সে কই যে জিয়াউর রহমানের ওইখানে যায় ধাক্কা টাক্কায় পুরো রেসলিং খেলে এরপরে সামনে যায় একটা বিশাল সুন্দর নুরানি একটা চেহারাটা, তো ইশরাক ভাইয়ের সুন্দর চকলেট বয়, হেভি একটা হাসি মারছে। তো এই হলো গিয়া বিএনপির অবস্থা। তো আপনার নিজের দলটাও তো ঠিকমতো আপনারা ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে। তারেক রহমানের সামনে মারামারি করে, এইটা যদি জামাত ইসলামে যেদিন হবে এরকম যে জামাত ইসলামের আমিরের সামনে মারামারি করেছে, সেদিন বুঝবেন জামাত ইসলামের অধঃপতন শুরু হয়েছে। দেখিনি এখনো পর্যন্ত একটা মানুষকে পদ দিলে সে কান্না করে, সেজদা করে, মুনাজাত করে, আর আপনার এখানে পদ হওয়ার সাথে সাথে আরেক পার্টি চেয়ার মেয়ার মাইরাটাই অবস্থা খারাপ। এই দল নিয়ে জামাত ইসলামের সাথে কম্পিটিশনে টেকা যাবে না। আমরা এখনো চাই বিএনপি একটা বিশাল শক্তিশালী একটা দল হোক। এই বিএনপির প্রতি প্রচন্ড দুর্বলতা আছে আমার, এখনো চাই, বাট রাস্তাটা ঠিক করতে হবে। ওয়াহিদুজ্জামানদের মতো চাঁদাবাজ ধান্দাবাজ এগুলো আশপাশে রাইখা তারপরে বিশাল কিছু উপহার দিবেন, টানা 10 বছর ক্ষমতায় থাকবেন, 15 বছর 10 বছরে হবে না, এই স্বপ্ন দেখা বন্ধ করেন। আল্লাহ হাফেজ।